ময়েশ্চারাইজ গ্যাংগ্রিন, গ্যাস গ্যাংগ্রিন। তো এখন ড্রাই গ্যাংগ্রিন, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, এটা যেখানে আর্দ্রতা থাকে, আর্দ্রতা থাকে না, অর্থাৎ শুকনো যেটাকে ড্রাই, এটা হচ্ছে ড্রাই গ্যাংগ্রিন বলা হচ্ছে। তো ড্রাই গ্যাংগ্রিন, ময়েশ্চার গ্যাংগ্রিন এবং গ্যাস গ্যাংগ্রিন, এই তিন প্রকার গ্যাংগ্রিন রয়েছে। আমি স্লাইডটা একটু বের করি, তাহলে আলোচনাটা সুবিধা হবে। হ্যাঁ, বলুন। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি ক্লাস নিচ্ছি, তো আপনি দ্রুত বলুন। বাচ্চার কি অবস্থা এখন?
আন্তরিকভাবে দুঃখিত, আমার একটা ইমার্জেন্সি পেশেন্ট ফোন করেছিল তো, সেই জন্য। আপনার কি কেউ বলতে পারবেন গ্যাংগ্রিন কততম আমাদের ক্লাসে আলোচনা করা হয়েছিল? স্যার মনে তো নেই। জয়ন্ত দাদা, আপনি রেকর্ডিংটা অফ করে দেন, আগে আমি এটা বের করে নিই। যখন রেকর্ডিংটা অন করতে বলবো তখন পুনরায় করলে হবে। সাউন্ড শোনা যাচ্ছে না কিন্তু কোনো। ভাই কথা বলছেন? হ্যালো হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। আপনারা কি শুনতে পাচ্ছেন স্যারের কথা? আমার কথা তো হ্যাঁ, শোনা যাচ্ছিল, স্যারের আমি কথা এখন এতক্ষণ শোনা কথা যাচ্ছে না। বলছিলাম। অ্যাকচুয়ালি মাঝে আমি বলেছিলাম কি, গ্যাংগ্রিনের যে মূল ক্লাসটা আমাদের কততম ক্লাসে ছিল সেটা খোঁজার জন্য। আসলে আমার মানে দ্রুত করতে চাইলে তখন আর কোনো কিছু খুঁজে পাওয়া যায় না, আমি সিলেবাসটা খুঁজতেছি, সিলেবাসের এটাই খুঁজে পাচ্ছি। গ্যাংগ্রিন, গ্যাংগ্রিন প্যাথোলজি। স্যার এটা ফেব্রুয়ারির 12 তারিখে মনে হয় আলোচনা হয়েছিল, রেকর্ড দেখছেন যেটা। প্যাথোলজি গ্যাংগ্রিন আলোচনা করা হয়েছিল, গ্যাংগ্রিন আলসার এটা। স্যার ফেব্রুয়ারি মাসের 12 তারিখে সম্ভবত এটা আলোচনা হয়েছিল, রেকর্ডে দেখলাম। না, আমার এখানে রেকর্ডেড তো আছে, 50 মিনিট আলোচনা করেছিলাম, কিন্তু কথা হচ্ছে সব হচ্ছে তারিখ ওয়াইজ 1 2 3 4 5 6 করে হচ্ছে আমার স্লাইড বানানো, এই জন্য সমস্যাটা হচ্ছে। থাক, ওইভাবে আলোচনা না করে আমি যেটা আগে স্লাইড পাচ্ছি আমি সেটাই আগে আলোচনা করি। ঠিক আছে, সেটা আলোচনা করে আমি করি।
আলোচনাটা চালাই যায়, নালে অনেক সময় হয়ে গেছে। আমি করি, ইমিউনিটি সিস্টেম যেটা আছে সেটা আগে দেখাই, ওইটা নিয়ে আলোচনা করি, তারপর যদি পাই তাহলে ওটা আলোচনা করব, না হলে দরকার নেই। আপনার কি বলেন? স্লাইড এটা কি দেখা যাচ্ছে? দেখেন তো একটু কাইন্ডলি আমাকে দেখাবেন। আপনার কি স্লাইড দেখতে পাচ্ছেন? জি স্যার, স্লাইড দেখা যাচ্ছে। কি দেখতে পাচ্ছেন একটু কাইন্ডলি বলুন তো। স্যার, এটা তো অনেকগুলো পিকচার। এটা প্রথম যে স্লাইডটা সেটাই পরিবর্তন হয়নি। মোবাইল থেকে লগ ইন করে নেই, মাঝে পেশেন্ট ফোন দেওয়াতে ডিসকানেক্ট হয়ে গেলাম। ইমার্জেন্সি একটা পেশেন্ট, ছোট বাচ্চা, আমাকে আজকে দেখানোর পরে আবার অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে। ও, এইটা ঠিক আছে, বুঝতে পারছি। দেখেন, প্যাথোলজিক্যাল জ্ঞানটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, এবং রুগীকে যদি আমরা বোঝাতে না পারি তখন মূলত চিকিৎসা পদ্ধতি অন্যান্য যে হোমিওপ্যাথি ব্যতীত অন্যান্য টোটাল ট্রিটমেন্ট প্রসিডিউরে কিন্তু ভয় নিয়ে ব্যবসাটা হয়ে যায়, মানে চিকিৎসার থেকে ব্যবসাটা বেশি। আমার কাছে একটা বাচ্চা আসছিল, তাদের আমি ট্রিটমেন্ট জ্বর সর্দি কাশির জন্য আসছে। তো এর আগেও একবার ট্রিটমেন্ট করছে প্রায় 2 মাস আগে, বাচ্চার সমস্যা ছিল, ওষুধ দেওয়ার পরে তার পরিবর্তন আছে। এখন তার লক্ষণ হচ্ছে চোখ ছলছল করতেছে, হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, হালকা হালকা জ্বর আছে, মায়েরও কাশি আছে। এই হচ্ছে মূল সমস্যা। ট্রিটমেন্ট করছে কিন্তু পায়খানা হয় আপনার 4-5 দিন পর পর, এবং সেটা জন্মের পর থেকেই হতো। আমার ওষুধ খাওয়ার পরে ধরেন বেশ কিছুটা পরিবর্তন আসছিল। এখন আজকে যখন আসছে, আমি দেখলাম যে এলিয়াম সেফার খুব সুন্দর লক্ষণ রয়েছে, এবং দেখা যাচ্ছে তার মার যে সিজনাল সর্দি কাশি, তার জন্য আমি জাস্টিসিয়া দিলাম, এবং যথারীতি ওষুধের পরে কমে গেছে। এখন বাচ্চাটা প্রচুর হঠাৎ করে কান্না শুরু করলো গত রাত থেকে, কান্না মোটে থামে না। এবার আমার কাছে যখন সকালবেলা নিয়ে আসলো, গতকালকে ওষুধ খাওয়ার পরে কিন্তু চোখ সলসল করা কমে গেছে, এলিয়াম সেফার যেহেতু লক্ষণ আছে। এরপরে ওষুধ দেওয়ার পরে কমে গেছে, কাশি কমে গেছে, জ্বর নাই, তেমন ছিল না। এরপরে যেহেতু কান্না কমেনি, আমি যখন আমার চেম্বারে আসছে তখন সে বাচ্চা মোটে কান্না করে না, বাড়িতে থাকলে কান্না করে। তো আমি বললাম যে যেহেতু আমার চেম্বারে আসলে কান্না করেনি, বাড়িতে গেলে কান্না করছে, অন্য কোনো সমস্যা হতে পারে, আপনি আশেপাশে যারা মুরব্বী আছে তাদের সাথে একটু কথা বলেন, বাচ্চা যেখানে থাকতেছে কোনো প্রবলেম হতে পারে। এখন বিকালে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে তার কোনো প্রবলেম হয়, তারা আর আমার কাছে না নিয়ে এসে তারা চলে গেল একজন অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে। সে প্রথমেই বলছে, বাচ্চার ওই দেখে বলছে যে আমি ছোটবেলায় এর প্রবলেমের জন্য একবার হসপিটাল নিয়ে গেছে, পরে হচ্ছে আমি একজন হোমিওপ্যাথিক ডক্টর দেখাই, পরবর্তীতে আপনাদের কাছে আনছি। এবার ওই অ্যালোপ্যাথি যে ডক্টরের কাছে নিয়ে গেছে, সে তাকে বলছে যে বাচ্চার তো মারাত্মক সমস্যা বুকের, এত মারাত্মক সমস্যা আপনি রাখছেন কেন, আর হোমিওপ্যাথি আপনি খাওয়াইছেন কেন, আপনি এখনই শিশু হাসপাতালে নিয়ে ভর্তি করেন, বাচ্চার অবস্থা কিন্তু খুবই খারাপ। এই বলাতে বাচ্চার আম্মু তাকে নিয়ে আসছে। এখন আমাকে ফোন করতেছিল যে আপনি যে দেখছিলেন এখানে কোনো প্রবলেম ছিল কি। এখন এই কথাটা এখনের ক্লাসের সাথে কেন যুক্ত, দেখেন, আমরা ওষুধটা কোথায় দিই, ওষুধটা কাজ করে কোথায়, এই বিষয়গুলো যদি আমাদের স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে আমরা কখনো চিকিৎসা সেবাটা দিয়ে রুগীকে আরোগ্য করতে পারবো না। রুগী যদি আরোগ্য না হয়, তখন রুগী কিন্তু তার যে সিমটম গুলো আছে, সে যেটা নিয়ে আমাদের কাছে আসছে, সেটা যতক্ষণ না পরিবর্তন হচ্ছে, রুগী যদিও বা পরিবর্তন যে লক্ষণ নিয়ে আসে, সেই লক্ষণ আমরা তো লক্ষণে ট্রিটমেন্ট করি। এখন লক্ষণ পরিবর্তন হয়ে গেলে কিন্তু সেই লক্ষণের মূল্যায়ন কিন্তু রুগীর কাছে নাই। রুগী আরো কয়েকজনের সাথে কথা বলে তারা যেটা বলে সেটাকেই কিন্তু মূল্যায়ন করে। আপনি যেটা বললেন সেই কথার কিন্তু মূল্যায়ন দিবে কম। কেন দিবে কম? কারণ একটাই, কারণ আপনার কথাটা মৌখিক কথা, কোনো প্যাথোলজিক্যাল রিপোর্ট নাই। অ্যান্ড উইদাউট রিপোর্ট আপনি রুগীকে যেভাবেই পরামর্শ দেন না কেন,
তারা ওটা গ্রহণ করতে চায় না। কিন্তু আমরা রোগীকে যদি বোঝাতে পারি, দেখেন ওষুধ কাজ করে কি করে, কারণ ওষুধ কাজ করে ইমিউনিটি সিস্টেমের উপরে। আমরা যে ওষুধটা দিচ্ছি এটা ইমিউনিটি সিস্টেমের উপরে কাজ করে। এখন ইমিউনিটি সিস্টেম একটা কমপ্লেক্স নেটওয়ার্ক অফ অর্গানস, এখানে সেল থাকতেছে, আমাদের প্রোটিন থাকতেছে, বিভিন্ন রকম যে ইনফেকশন হচ্ছে তার সাথে কিন্তু এর কি হয়, যুদ্ধ হয়। তো এই বিভিন্ন যে কাজগুলো আমাদের ইমিউন সিস্টেমটা করে, তো দেখা যাচ্ছে এর মধ্যে দুইটা পার্ট থাকে, যেটা ইনঅ্যাক্ট ইমিউনিটি সিস্টেম এবং অ্যাডাপটিভ ইমিউনিটি সিস্টেম। এই যে দুইটা পার্ট, এটা জন্মগতভাবে সে নিয়ে আসে, যেটা মায়ের থেকে বা রক্তের মাধ্যমে বা জেনেটিক্যালি, যেটা আমরা বলতেছি ইনহেরিটেড, রক্তের মাধ্যমে বংশ পরম্পরায় আগত রোগ প্রতিরোধ ক্ষমতা। আর একটা হচ্ছে অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতা, ভ্যাকসিনেশন, এটা অর্জিত, মানে তাকে দেওয়া হচ্ছে। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের সুস্পষ্ট এবং একদম ক্রিস্টাল ক্লিয়ার আমাদের আইডিয়া থাকা লাগবে। যদি এটা না থাকে তাহলে কিন্তু আমরা রোগীকে বোঝাতে পারবো না। এখন ইমিউন সিস্টেমের মধ্যে দেখেন, এর মধ্যে ন্যাচারাল কিলার সেল রয়েছে, সাইটোটক্সিক টি সেল রয়েছে, হেল্পার টি সেল রয়েছে, ফলিকুলার ডেনড্রাইটিক সেল রয়েছে। তো বিভিন্ন সেল দেখেন, এটা একটা ইমোজি রকম বিভিন্ন ধরনের আপনার ছবি রয়েছে, এবং ছবিতে আপনার একটু মানে সহজভাবে বোঝানোর জন্য একটু আপনার ইনফোগ্রাফি দেখেন, এই ছবিটা দেখলে অনেকটা বোঝা যায়। বি সেল, প্লাজমা সেল, এই যে ব্যাসোফিল, নিউট্রোফিল, ইসোনোফিল, এই যে উপাদানগুলো রয়েছে, এগুলো আমাদের জানতে হবে। তাহলে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, তাহলে আমাদের শরীরে যখন আক্রান্ত হয়, দেখেন একটা বাচ্চা আক্রান্ত হচ্ছে, যে কোনো মানুষ আক্রান্ত হচ্ছে, প্রথমে আমাদের শরীরের ফার্স্ট লাইন মানে প্রথম প্রতিরোধক ব্যবস্থা কিন্তু আমাদের চর্ম বা ত্বক। এরপরে আমাদের শরীরে যতগুলো ছিদ্র আছে, ভাইরাস ব্যাকটেরিয়া কিভাবে ঢোকে, ছিদ্রের মাধ্যমে ঢোকে। এখন ছিদ্র, আমাদের মোট ছিদ্র যদি আপনি দেখেন, নাকের 2 ছিদ্র, মুখের ছিদ্র, চোখের ছিদ্র, কানের ছিদ্র, এবং আমাদের বায়ুপথ এবং প্রস্রাবের নালীর পথ, এই কয়টা জায়গা থেকেই কিন্তু আমাদের শরীরে ভাইরাস ব্যাকটেরিয়া প্রবেশ করে এবং আমাদের ত্বকের মাধ্যমে প্রবেশ করে। এখন যখন আমাদের শরীরে ধরেন চোখে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া যায়, সেটা কি হয়, আপনার পানির মাধ্যমে ওটা চোখ বের করে দেয়। নাকে ঢুকতে গেলে আপনার নাকের ন্যাসাল, আমাদের সর্দির মাধ্যমে কিন্তু ম্যাক্সিমাম বের হয়ে যাচ্ছে। ইউরিনারি ট্র্যাকে কোনো কিছু ঢুকলে আমাদের ইউরিনের মাধ্যমে বের হয়ে যাচ্ছে, স্টুলের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। এই প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু ন্যাচারালি কি হয়, বের হয়ে যায়। আমাদের হোমিওপ্যাথিতে সব থেকে গুরুত্বপূর্ণ একটা সাপ্রেশন এন্ড সিক্রেশন। সাপ্রেশন ক্ষতিকারক। আপনি একটা ওষুধ দিলেন, এই যে বাচ্চার যে কথাটা বললাম, এই বাচ্চাটা যদি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট অনুসারে কি বলা হয়েছে, সে পায়খানা করতেছে না, তাকে একটা ঢুস দিয়ে পায়খানা করানো হলো। এখন ঢুসটা দেয়া হলো পেটে, আপনার মলদ্বারে দেয়া হলো। যখন দেয়া হলো, ওইটা কি হলো, আমাদের একটা সেন্সেশন তৈরি করলো, এটা কৃত্রিম। যে এখন কি করতে হবে, তার মলের বেগটাকে তৈরি করা হচ্ছে কৃত্রিম ভাবে। এই কৃত্রিম ভাবে যদি তৈরি করা হয়, এটা সাময়িক উপশম দিলেও, সাময়িক বাথরুমটা হলেও আলটিমেটলি কিন্তু এর সুদূর প্রসারী, যদি বারবার যদি ঢুস দিয়ে পায়খানা করে, তাহলে কিন্তু তার শরীরে সমস্যা হয়। প্রত্যেকটা মানুষ তার 24 ঘন্টার মধ্যে তার বাথরুম হয়ে যাবে। যখনই 24 ঘন্টার মধ্যে বাথরুমটা হচ্ছে না, বাথরুম হবে কতক্ষণ, মাত্র 3 মিনিটের মধ্যে। একটা সুস্থ মানুষের বাথরুম হতে সময় লাগে 3 মিনিট। আমি যখন স্টুলের ক্লাসটা করিয়েছিলাম, সেখানে কিন্তু স্টুলে বিভিন্ন ছবি ছিল, তার মধ্যে একদম নর্মাল বা যেটাকে বলা হয় স্বাভাবিক, সেই স্টুলের আপনারা কিন্তু কালার বা সেটা কেমন কোন ফর্মে থাকে সেটা কিন্তু আমি আলোচনা করেছি। যদি মনে না হয় থাকে, তাহলে আপনার কাইন্ডলি একটু আপনার স্টুল এক্সামিনেশন ওই ক্লাসটা দেখে নিবেন, রেকর্ডেড রয়েছে। তো এই যে বিষয়টা, তাহলে আমাদের বাথরুম ক্লিয়ার হবে। এখন বাচ্চারা যখন প্রথমে আক্রান্ত হয় জ্বরে, মানুষ প্রথমে মনে করে কি জ্বর হইছে, রোগী অসুস্থ হয়ে গেছে, জ্বর কত 100 আসছে। এখন আমাদের ওষুধ কি জ্বর প্রতিরোধ করবে বা জ্বর বন্ধ করে দেবে? না, হোমিওপ্যাথিক ওষুধ কখনো সেটা করে না। হোমিওপ্যাথিক ওষুধ তার ইমিউন সিস্টেমকে গ্রো করে। আপনি একটা সঠিক ওষুধ দিলেন, ওষুধ দেওয়ার পরে প্রথমে তার রোগ প্রতিরোধ ক্ষমতার উপরে কাজ করলেও এটা রোগকে প্রতিরোধ করে। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমাদের প্রিভেন্ট করে। কিন্তু
একটা ভাইরাস যখন শরীরে ঢুকছে প্রথম 24 ঘন্টা হচ্ছে আপনার বৃদ্ধির সময়। অর্থাৎ বলে না যে ক্রিকেট খেলা তো আমরা অনেকেই দেখেছি, আপনারা একটু খেয়াল করবেন, প্রথমে একদল ব্যাট করে একদল বল করে। প্রথমে হচ্ছে বোলিং যারা করতেছে, ব্যাটিং করতেছে, তো ব্যাপার হচ্ছে প্রথমে ভাইরাস ব্যাকটেরিয়া শরীরে ঢুকে আমাদের ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার পরে ওই রুগীর মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া প্রথমে কি করে, ওরা ওদের ফুল ফোর্সে আক্রমণ করে, যার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতায় আমরা দেখি কি জ্বর আসছে। এখন জ্বর আসাটা কি ক্ষতিকারক? না, জ্বর আসাটার মানে হচ্ছে আমাদের শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ভাইরাস ব্যাকটেরিয়ার সাথে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হলেই সেখানে গোলাগুলি হয়, গোলাগুলি হলে গরম হয়ে যায়। তদ্রূপ আমাদের শরীরে যখন ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকছে এবং আমাদের ন্যাচারাল যখন আমাদের ইমিউনিটি সিস্টেমের সাথে যুদ্ধ হচ্ছে, তখন শরীরটা আপন ইচ্ছে গরম হয়ে যায়। এটা কোনো ক্ষতিকারক দিক না। এখন আমাদেরকে রুগীদেরকে বোঝাতে হবে, দেখেন জ্বর আসবে, জ্বরটা কত আসছে আপনি 24 ঘন্টা দেখেন, 24 ঘন্টা পরের থেকে আপন ইচ্ছে আপনার সর্বোচ্চ যে জ্বর থাকে তার থেকে কমা শুরু করবে, যদি আমাদের হোমিওপ্যাথিক ওষুধ তার কন্টিনিউ করে, ওইটা একটু ঘন ঘন রিপিটেশন দিলে। যে ওষুধই খাচ্ছে কাঙ্ক্ষিত মেডিসিন, সিমিলার মেডিসিন যদি হয়, আপনি যে সিমিলিমাম দরকার নেই, সিমিলিমাম হলে তো আপনার আপন ইচ্ছে আর কোনো ওষুধই লাগে না। সিমিলার মেডিসিনও যদি আপনি দিয়ে থাকেন, সেটা যদি সঠিকভাবে সে খায়, তাহলে 24 ঘন্টা তার জ্বর বাড়লে 24 ঘন্টার পরের থেকে তার জ্বর আপন ইচ্ছে কমা শুরু করবে। এটা আমার ক্লিনিক্যাল অবজারভেশনে আমার বহুবার দেখা আছে, এবং যারা অভিজ্ঞ সিনিয়র ডক্টর আছে আপনার তাদের সাথে কথা বলে দেখবেন যে যে ওষুধটা আছে সেই ওষুধটা কন্টিনিউ করলে কিন্তু এগুলো কমতে থাকে। তো এখন জ্বর কমে যাবে। এখন জ্বর যদি না কমে, তাহলে সেটা ন্যাচারালি আপনার সাধারণ সর্দি জ্বর কাশি না, সিজনাল পরিবর্তন হওয়ার সর্দি কাশি জ্বর নয়। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পরীক্ষা করতে বর্তমান দিতে হবে, একটা করোনার পরীক্ষা দিতে হবে, সাথে ডেঙ্গু পরীক্ষা দিতে হবে, চিকেনগুনিয়া পরীক্ষা দিতে হবে, ম্যালেরিয়া পরীক্ষা দিতে হবে, সাথে যদি আপনি মনে করেন টাইফয়েডের একটা পরীক্ষা দেওয়া লাগতে পারে। এবং জ্বর হলেই যে আপনি সাথে সাথে তারা সব ক্ষেত্রে কি করবে, সকল রুগী ম্যাক্সিমাম 80% না 90% উপরে দেখবেন যে প্রথমে দিয়ে দিচ্ছে প্যারাসিটামল, নাপা দিয়ে দিচ্ছে, প্রথমেই নাপা। এবার নাপাতে যদি পরিবর্তন না হয় 3 থেকে 7 দিন খাওয়ার পরে, তখন তারা পরীক্ষায় যদি ধরে ডেঙ্গু যে ধরা পড়ে, তা ডেঙ্গুর জন্য কিন্তু সেম। ডেঙ্গু তো বর্তমানে প্রচুর মানুষ মারা যাচ্ছে। ডেঙ্গু হচ্ছে সারা পৃথিবীতে সব থেকে বেশি মানুষ মারা যায় ডেঙ্গুর কারণে, মানে মশাবাহিত রোগের কারণে। এর সাথে ডেঙ্গু, চিকেনগুনিয়া, ম্যালেরিয়া, ফাইলেরিয়া এগুলো রয়েছে। তাহলে আপনারা একটু চিন্তা করুন আমাদের কোনটা রোগ আর কোনটা রোগ না। আমাদের ইমিউনিটি সিস্টেম ঠিক আছে কিসে আর ঠিক নেই কিসে, সেটাকে আপনাকে রোগীকে আগে বুঝাতে হবে। আমরা একটা সুস্থ মানুষের বেসিক যে জায়গাটা ইনার পার্টটা রয়েছে, সেটা হচ্ছে খাওয়া, ঘুম, পায়খানা, মেজাজ। খাওয়া রুচি থাকবে, সে যাই দিক না কেন সে খাবে। এরপরে খাওয়া খাওয়া গেল, এবং মানে নিজের থেকে ক্ষুধা লাগবে, সে খেতে চাইবে, বাচ্চারা হলেও কিন্তু খেতে চায়। এবার ঘুম ঘুম হবে পর্যাপ্ত, শিশুদের ঘুম হয় বেশি, একটা পূর্ণবয়স্ক ব্যক্তির হয় 6 ঘন্টা। এবার 6 ঘন্টা ঘুম হবে, ঘুমের মধ্যে সে কোনো দুঃস্বপ্ন দেখবে না, ঘুমের মধ্যে নাক ডাকবে না, ঘুমের মধ্যে আপনার বারবার উঠবে না, এক ঘুমে গভীর ঘুম হবে, 6 ঘন্টা হবে। সে দেখলে সুখকর স্বপ্ন দেখতে পারে, ঘুম ভেঙে গেল। ঘুমের থেকে ওঠার পরে সে কি খাবে, পানি খাবে, 1-2 মিনিট হাঁটাহাঁটি করতে পারে বা নাও করতে পারে, সরাসরি ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই তার বাথরুম হয়ে যাবে, পায়খানাটা ক্লিয়ার হয়ে যাবে, পায়খানা হবে মাত্র 3 মিনিটের মধ্যে। এবার পেট ক্লিয়ার হওয়ার সাথে সাথে কিন্তু তার আবার পুনরায় ক্ষুধা পাবে এবং সে খাবে। খাবার খাওয়ার পরে সে দৈনন্দিন যে কর্ম আছে সেই কর্মে সে শুরু করে দিবে। দৈনন্দিন কর্ম যদি করে, তাহলে তখন কি হবে, দৈনন্দিন যে কাজটাই করুক না কেন সেই কাজে তার একটা স্বতঃস্ফূর্ত ভাব থাকবে। যদি ধরেন একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয়, তাহলে সে তার ব্যবসা বাণিজ্যে চলে গেল, দুটো মানুষ বেশি কথা বলতেই পারে, এই যে বেশি কথা বললো তাই সে কিন্তু কোনো অস্বাভাবিক রিয়াক্ট করবে না, প্রতিক্রিয়া করবে না, কারণ সে জানে সে কে, সে সৃষ্টির সেরা জীব। ইসলাম ধর্ম অনুসারে আশরাফুল মাখলুকাত, সনাতন ধর্মে বলা হচ্ছে অমৃত পুত্র বা অমৃত সন্তান। তাহলে দুইটা জায়গায় কিন্তু সেরকম একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় বলা হচ্ছে। তাহলে দেখেন একটা সুস্থ মানুষের খাওয়া, ঘুম, পায়খানা, মেজাজ ঠিক থাকে, এই 4টা জিনিস যদি পরিবর্তন হয়ে যায়, তার ভিতরে এই ইমিউনিটি সিস্টেম, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হচ্ছে,
এরপরে যদি আমাদের শরীরে ভাইরাস ব্যাকটেরিয়া কোনো কিছু ঢুকে, তাহলে সেটা কি হয়, আস্তে 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 আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো দুর্বল করে ফেলে এবং ক্রমান্বয়ে কোনো না কোনো রেজাল্ট অফ দ্য ডিজিজ, কোনো না কোনো রোগের নামে আমাদের সামনে চলে আসে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। Okay. যদি শোনা যায়, আপনি কাইন্ডলি, না শোনা যায় আমাকে একটু জানাবেন। এরপরে আহ এই দেখেন যে কথাটা বলছি, এই যে ছবিটা, এই ছবিটা দেখে আপনি কি বুঝতে পারতেছেন, একটু কাইন্ডলি যদি বলতেন। স্যার, আমি আমার নেটের প্রবলেম, আমি ছবি দেখতে পাচ্ছি না। ও, আর কেউ লাইনে আছে? ঠিক আছে, যদি না থাকে, এটা তো রেকর্ডিং থাকছে, আপনি পরবর্তীতে দেখে নিন, দেখে আপনি আমাকে পরবর্তীতে জানালে হবে, সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে আমি আলোচনা করে যাই, আপনি সেক্ষেত্রে বলতে পারবেন। স্যার, শোনা যায় না। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন যাচ্ছে। আহ, আমাদের হেলদি সেল, মাইক্রোব, আমাদের ইনফেক্টেড সেল, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়টাকে জানতে হবে। আমাদের ইমিউনিটি সিস্টেমকে বুঝতে গেলে আমাদের হেলদি সেলটার যে কি কি উপাদান থাকে সেটা জানতে হবে। যে যে মাইক্রোবস, অর্থাৎ ভাইরাস ব্যাকটেরিয়া যেগুলো আছে, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, এবং আমাদের শরীরে আক্রমণ হলে যে ইনফেক্টেড যে সেলগুলো আক্রান্ত হয়, সেই সেলের কি অবস্থা থাকে, সেটাও আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এই কয়টা যদি আমরা জানি, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। তো বডি লাইন অফ ডিফেন্স, ইনঅ্যাক্ট এবং অ্যাকোয়ার্ড ইমিউন সিস্টেম। তো এই যে বিষয়গুলো আছে, তার জন্য আমার যে রক্ত পরীক্ষা, রক্তের যে উপাদানগুলো যে সময় আলোচনা করেছিলাম, সেই সময় ওটার বর্ণনা করেছিলাম, ওটা একটু কাইন্ডলি দেখে নিবেন। এখন ইনঅ্যাক্ট ইমিউন সিস্টেম, আমাদের ফিজিক্যাল ব্যারিয়ার যেটা বললাম, স্কিনে আছে। কেমিক্যাল ব্যারিয়ার, যেটা আমাদের ওই যে বিভিন্ন প্রকার হরমোন সিক্রেশন হয় না, অথবা আমাদের চোখের থেকে যে পানিটা আসে, সেই পানি, তারপর আমাদের প্রত্যেকটা জায়গা। আপনি বুঝতে, কেমিক্যাল ব্যারিয়ার এবং সেল, প্রত্যেকটা কোষ, এই বিষয়গুলো নিয়ে তো এর আগে আলোচনা করা আছে, এ নিয়ে কি আলোচনা করতে হবে? কেমিক্যাল ব্যারিয়ার্স এর মধ্যে আমাদের যে চোখের পানি, সালাইভা, আমাদের যে ই রয়েছে, আমাদের মুখের যে সালাইভা বলতে আমাদের যে পাচক রস গুলো, মুখের থেকে আমরা বিভিন্ন ধরনের পাচক গ্রন্থি, পাচক রস, যত প্রকার রস আছে আমাদের জিহ্বা থেকে যেগুলো বের হয়, এর মধ্যেও কিন্তু আমাদের কি আছে, এটাও এক প্রকার কেমিক্যাল ব্যারিয়ার। তারপরে স্টোমাক অ্যাসিড যে জুস গুলো হয় ভিতরে, আমাদের বিভিন্ন অর্গানের ভিতরে যে কেমিক্যাল রয়েছে, সেগুলো কি করে, আমাদের যে হার্মফুল যদি কোনো সাবস্টেন্স বা কোনো জার্ম বা কোনো প্যাথোজেন, ভাইরাস ব্যাকটেরিয়া প্রবেশ করে, তখন কিন্তু অটোমেটিক কেমিক্যালের থেকে ওগুলো ধ্বংস করে দেয়। তারপরে সেলের মধ্যে যে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল, এগুলো থাকে। তো এই বিষয়গুলো, এই উপাদানগুলো কি করে, হার্মফুল যে সাবস্টেন্স বা যে প্যাথোজেন গুলো আছে তাদেরকে ধ্বংস করে। কারণ ফিজিক্যাল ব্যারিয়ারের মধ্যে
বেশ কয়েকটা ভাগ রয়েছে। এই ভাগগুলো যখন মানে ব্যারিয়ার হিসাবে যদি দেখেন, ত্বকের উপরের ভাগ, এপিডার্মিস, ডার্মিস, যে অংশগুলো, এই প্রত্যেকটা অংশকে ভেদ করে তারপর আমাদের শরীরে ঢুকতে হয়। আর ফিজিক্যাল ব্যারিয়ারের মধ্যে যে চোখের যে বিষয়টা বলা হলো, এই যে চোখের এই অংশের থেকে অর্থাৎ আইলিডের দেখেন নিচের যে ছোট্ট একটা ছিদ্র, এই ছোট্ট ছিদ্রের মধ্যে থেকে কিন্তু আপনার আমাদের চোখের পানিটা বের হয়, এবং কোনো কিছু যদি প্রবেশ করে তখন আমাদের শরীরেরই নিজস্ব প্রতিরোধ ব্যবস্থায় কিন্তু সেটাকে প্রতিরোধ করে এবং ধ্বংস করে ফেলে। তদ্রূপ আমাদের কিডনির যদি কোনো প্রবলেম হয়ে থাকে, কিডনির মাধ্যমে আপনার সেটা ইউরেথ্রার মাধ্যমে আপনার ইউরিনারি ব্লাডার হয়ে আপনার সেটা বের হয়ে যাচ্ছে। ইউরেথ্রার ভিতর কোনো প্রবলেম থাকলে সেটা বের হয়ে যাচ্ছে। এখন আমাদের শরীরের যত রোগ ব্যাধি হোক না কেন, আমাদের মূল যে ওষুধগুলো আমরা প্রয়োগ করি সেটা এই রোগ প্রতিরোধ ক্ষমতার উপরে কাজ করে, ইমিউন সিস্টেম উপরে কাজ করে। এই জন্য যে ওষুধই দেন না কেন রোগ হিসাব করতে হবে না। আপনি যদি রোগ আমাদের হোমিওপ্যাথিক ওষুধ দেন, সিমিলার ওষুধ দেন, তাহলে তার যে রোগী হোক না কেন সেটা কি করে, তা পরিবর্তন হয়। এই জন্য অনেকে বলে দেখো হোমিওপ্যাথিক ওষুধ একটা রোগের জন্য দিলে এটা অনেক অনেক রোগের কাজ করে। অনেক সময় রুগীও এসে বলে যে ডাক্তার সাহেব আপনি তো কি এই রোগের কি ওষুধ দিছিলেন? যদি আপনি বলেন যে হ্যাঁ দিছিলাম, অনেক সময় রুগী পরীক্ষা করে কি, যাই হোক আপনি বলেননি কিন্তু আমার এই সমস্যাটাও না সেরে গেছে, আমি তো আপনাকে বলি নাই লজ্জায়। তো এই যে বিষয়গুলো আছে এটা হয় কারণ আমাদের ওষুধটার মূল গোল কি, আলটিমেট লাইন অফ ডিফেন্স। তাহলে আমাদের ইমিউন সিস্টেম মধ্যে এক্সটার্নাল এবং ইন্টারনাল দুইও ক্ষেত্রেই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনে। যখন এক্সটার্নাল বিষয় পরিবর্তন হয় তখন স্কিনের উপরে যত সমস্যা আছে, এই জন্য হোমিওপ্যাথিক ওষুধ খেলে কি হয়, হেয়ার ফল অর্থাৎ চুল ওঠাটাও আপনার কমে আসে। সঠিক ওষুধ পড়লে আপনার চুল ওঠা কমে যায়। তার যদি ওজন বেশি থাকে, বলে না ওভারওয়েট, ওভারওয়েটের পেশেন্ট থাকলে সেটা ওয়েটে স্বাভাবিক হয়ে যায়। আবার যদি কম থাকে তাহলে সেটা স্বাভাবিক হতে থাকে। এবং ভিতরের যে ইনার পার্ট রয়েছে সেখানে আপনার ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন ফ্যাগোসাইটোসিস, তো এই প্রক্রিয়ায় কি করে আপনার সকল যে ভাইরাস ব্যাকটেরিয়া আছে এগুলোকে ধ্বংস করে ফেলে। এবার অ্যাডাপটিভ ইমিউনিটি সিস্টেমের মধ্যে বি সেল এবং টি সেল এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। বি সেলের মধ্যে এটা আছে বি লিম্ফোসাইট, এর আবার বি সেলের মধ্যে অনেক অনেক ক্রাইটেরিয়া আছে, অনেক বর্ণনা আছে। এগুলো হচ্ছে বিস্তারিত আপনার যদি কখনো পরীক্ষার খাতায় লিখতে হয় তাহলে এই সম্পর্কে আপনার কি করতে হবে, জানার জন্য এক, পরীক্ষায় লেখার জন্য কিন্তু অনেক বিস্তারিত লেখা লাগবে না। কারণ প্রশ্ন উত্তর অনুসারে যদি আপনার মার্ক কম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অল্প উত্তর দিবেন, অল্প কিছু লিখবেন। আর যদি বেশি সমস্যা থাকে তাহলে যদি মার্ক বেশি থাকে আপনাকে ওটা লেখার আগে প্রশ্নের উত্তরটাকে আপনাকে দেখে নিতে হবে। সবসময় লেখার সময় এসএলজিএস পদ্ধতি ব্যবহার করা হয়, যে সময় ব্রড প্রশ্ন বা বড় প্রশ্ন লেখা হয়। এসএলজিএস এ এস ফর সলিড, এল ফর লিকুইড, জি ফর গ্যাস, আবার এস ফর সলিড। অর্থাৎ যদি কোনো টিচার দেখে প্রথম অংশটাই গুরুত্ব সহকারে দেখে, এর পরের অংশটা কিন্তু এতটা গুরুত্ব দেয় না, তখন শুধুমাত্র দেখে ঠিক আছে যে না সুন্দর লিখেছে। তবে যেটা বৃহৎ প্রশ্ন কিন্তু যেখানে আপনার নির্দিষ্ট একটা সংজ্ঞা লিখতে হবে সেখানে আপনাকে সলিডে লিখতে হবে, এখানে বানায় লেখার কিছু নাই। তো আমাদের এই শুধু মেডিকেলের কিছু ব্রড প্রশ্নের ক্ষেত্রে আপনি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। আর সব জায়গায় হচ্ছে মূল কথাটা লিখতে হবে, কারণ ইমিউনিটি সিস্টেম, তো এই যে ইমিউনিটি সিস্টেম যদি আপনার প্রশ্ন কি কি আসে ইমিউনিটি সিস্টেম থেকে, ইমিউনিটি সিস্টেম থেকে প্রথম প্রশ্ন যেটা আসে সেটা ইমিউনিটি সিস্টেম বলতে কি বুঝো, উদাহরণস্বরূপ ইহার শ্রেণী বিভাগ করো। তো ইমিউনিটি সিস্টেম হিসেবে আপনি প্রথমে লিখবেন কি, লিখবেন হচ্ছে ইমিউনিটি সিস্টেম আপনি লিখছেন জীবাণু বা উপবিষ দেহের ক্ষতি করতে পারে এমন বহিস্থ কোনো বস্তুর বিরুদ্ধে দেহ একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, এই প্রতিরোধ ব্যবস্থাকে ইমিউনিটি বলে।
তাহলে আবার যদি আপনি একদম সংক্ষেপে যদি ভাই জিজ্ঞাসা করেন, তখন বলবেন যে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে আমাদের ইমিউনিটি। ইমিউনিটি বলতে শরীর রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বোঝায়। এখন শ্রেণী বিভাগে আপনি অনেক জায়গায় লেখা আছে নন স্পেসিফিক বা অনির্দিষ্ট, কারণ সহজাত বা জন্মগতভাবে প্রাপ্ত, যেটাকে বলে জেনেটিক বা জিনগত। এখন ইমিউনিটি সিস্টেম আমরা বলি না যে বংশগত একটা কারণ থাকে, তো জেনেটিক বা জিনগত, জাতি এবং দেহের গঠনগত আকারে দেখলে দেখবেন প্রত্যেকের আলাদা থাকে। যেমন কেনিয়ার মানুষ কালো হয়, তাদের শারীরিক গঠন, তারপরে আপনার আমেরিকার মানুষের শারীরিক গঠন এক না, ইন্ডিয়ার শারীরিক গঠন ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম, বাংলাদেশের একরকম, উপজাতিদের একরকম। তো এই বিষয়টা রয়েছে। তারপরে যান্ত্রিক একটা হিসাবে ই করা যায়, শ্রেণী বিভাগ করা যায়, তো যেটাকে ইংরেজিতে মেকানিক্যাল বলা হচ্ছে। হিউমেরাল, তারপর ঘর্মগ্রন্থি বা অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিয়া থাকে, সেলুলার বা কোষীয়, বিভিন্ন ধরনের ডাব্লিউবিসি সেলুলার ইমিউনিটি প্রদান করে থাকে। যে আমাদের হোয়াইট ব্লাড সেল, এখানে হোয়াইট ব্লাড সেলের মধ্যে যে নিউট্রোফিল, ব্যাসোফিল, এগুলো আলোচনা করেছিলাম এগুলো। এখন স্পেসিফিক বা নির্দিষ্ট, এটার মধ্যে আবার দুইটা ভাগে ভাগ করা যাচ্ছে, একটা অ্যাক্টিভ ইমিউনিটি সিস্টেম, প্যাসিভ ইমিউনিটি সিস্টেম। এখন অ্যাক্টিভ ইমিউনিটি সিস্টেমকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ন্যাচারাল বা প্রাকৃতিক, যেমন ইনফেকশন পরিবর্তী ইমিউনিটি সিস্টেম, আর্টিফিশিয়াল বা কৃত্রিম, যেটা ভ্যাকসিন দ্বারা সৃষ্টি করা হয়েছে আর্টিফিশিয়াল ইমিউনিটি সিস্টেম। আর প্যাসিভ ইমিউনিটি সিস্টেম হচ্ছে প্রাকৃতিক, যেটা ন্যাচারাল বলা হচ্ছে, যেটা আমাদের অ্যান্টিবডি, মানে আমাদের যে বংশগত ভাবে মানে যেটা থাকে, ট্রান্সপ্লাসেন্টাল অ্যান্টিবডি হতে প্রাপ্ত ইমিউনিটি সিস্টেম ন্যাচারাল বা প্রাকৃতিক ইমিউনিটি সিস্টেম। আর্টিফিশিয়াল বা কৃত্রিম ইমিউনিটি সিস্টেম অ্যান্টিবডি বা থেরাপির মাধ্যমে এটা কি হচ্ছে, এটা পাওয়া যাচ্ছে। তো অ্যাক্টিভ, এটাকে প্রশ্নে এইভাবে লেখা যায় বা অনেক সময় আসে, অ্যাক্টিভ ও প্যাসিভ ইমিউনিটি সিস্টেমের মধ্যে পার্থক্য লিখো। আবার অনেক সময় প্রশ্নে আসে সক্রিয় ও নিষ্ক্রিয় ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতার মধ্যে পার্থক্য লিখো। সক্রিয় নিষ্ক্রিয় দিতে পারে, অনেক সময় দিতে পারে অ্যাক্টিভ এবং প্যাসিভ, দুটোর উত্তরই এক। তো অ্যাক্টিভে আমরা কি লিখবো, যে সকল ইমিউনিটি শরীরের কোষগুলো নিজেরাই অ্যান্টিবডি প্রস্তুত করে এবং অ্যান্টিবডি উৎপাদনের শক্তি লাভের জন্য কোনো অ্যান্টিজেন পদার্থ বা উদ্দীপনা প্রদান করে, তাকে অ্যাক্টিভ ইমিউনিটি বলে। আর প্যাসিভ ইমিউনিটি কোনো টক্সিনের প্রতি বিশেষভাবে ইমিউনাইজড প্রাণীর দেহের সিরাম প্রবেশ করানোর মাধ্যমে বা করানোর দ্বারা শরীরে ওই টক্সিনের যে ক্ষমতা অর্জন হয় তাকে প্যাসিভ ইমিউনিটি বলা হয়। অ্যাক্টিভ ইমিউনিটি ইহার টক্সিনে প্রবেশ করানোর পর শরীরে পজিটিভ স্তর তৈরি হয়। প্যাসিভ, ইহার কোনো পজিটিভ বা নেগেটিভ স্তর থাকে না। অ্যাক্টিভ ইমিউনিটি সিস্টেম দীর্ঘস্থায়ী হয়, আর প্যাসিভ অল্প দিন স্থায়ী হয়। অ্যাক্টিভে হচ্ছে প্রতিষেধক হিসেবে ব্যবহার করা যায়, প্যাসিভে প্রতিষেধক হিসেবে ব্যবহার করা যায় না। অ্যাক্টিভ ভ্রূণে স্থানান্তরিত করা সম্ভব, প্যাসিভ ভ্রূণে স্থানান্তরিত করা সম্ভব নয়। তো এখন এই যে বিষয়গুলো আছে এভাবে আপনারা একটু পড়ে নেবেন। আর ইমিউনিটিতে অংশগ্রহণকারী কোষগুলোর নাম যেমন লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ, ডেনড্রাইট্রিক বা ল্যাঙ্গারহ্যান্স, তারপর ন্যাচারাল কিলার সেল, এগুলো একটু আগে দেখিয়েছি। দেখেন ন্যাচারাল কিলার সেল বা কিলার সেল, এগুলো আলোচনা করা হয়েছে, এখানে বর্ণনা করা আছে, এখানে বর্ণনা করেছি। তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আর ইমিউনিটিতে অংশগ্রহণকারী কোষ সমূহের বৈশিষ্ট্য লেখো, এটাও বিভিন্ন সময় আসে, যেটা লিম্ফোসাইটের বর্ণনা দেওয়ার লাগে। তো লিম্ফোসাইট কোথায় থাকে, ডাব্লিউবিসির মধ্যে থাকে, মানে শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল, ডাব্লিউবিসি। তো শ্বেত রক্তকণিকা, এই শ্বেত রক্তকণিকার মধ্যে কিন্তু লিম্ফোসাইট থাকছে। তো এই বিষয়টা যদি আপনারা এখানে দেখেন, লিম্ফোসাইটের বর্ণনা পাবেন। আর আমি যদি,
এই কয়টা প্রশ্নই আপনার বেশিরভাগ আসছে ইমিউনিটি সিস্টেম থেকে। আমার মনে হয় আপনারা কি বুঝতে পেরেছেন? কামরুনাহার, আপনি বলুন তো, আজকে যে আলোচনাটা করলাম এটা কি বুঝতে পেরেছেন, না আমি এটা পুনরায় আলোচনা করব কোনো বিষয়? ইমিউনিটি সিস্টেম নিয়ে কি আর কোনো প্রশ্ন আছে? ইসমতারা খাতুন, বলুন, আর কোনো স্যার, প্রশ্ন আছে? না আজকে আমার সাবজেক্টটা ক্লিয়ার হয়ে গেল, আর প্রশ্ন নেই। তবে আমার ইয়া হলো, নেক্সট ক্লাস কি আমরা মানে ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে পড়বো? হ্যাঁ, ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে আপনারা একটু যদি পড়েন তাহলে আমার জন্য ভালো হবে। আর আপনি দিয়েছেন তো হচ্ছে গতকালকে মনে হয় মেবি। হ্যাঁ, আমি একটু সরি স্যার, আমার দেরি হয়ে গেছে। মানে আমি একটু গতকালকে বেড়াতে গেছিলাম। দিয়েছেন তো, মানে বিষয়টা কি কয়েকটা দিন আগে দিলে স্লাইড গুলো সুন্দরভাবে করা যায়। আপনি যখন দিয়েছেন আমি ওইটা পরবর্তীতে আর করা হয় নাই। যখন দিছেন ওইটা আলাদা যে স্লাইড করব সেটা আর করা হয়নি। তো আরো ধরেন আপনারা চেষ্টা করবেন যে শুক্রবারের আগে দিতে, কারণ শুক্রবারের আগে দিলে এই বিষয়গুলো একটা প্রিপারেশন নেওয়া যায়। আজকে অনেক সময় চলে গেছে আমার স্লাইডের বের করতে করতে। তো আপনারা একটু আগের থেকে বলবেন। কামরুনাহার, আপনাকে আমি অনুরোধ করব, আপনার যে কোনো প্রশ্ন আপনার যেটা মনে করেন আলোচনা করতে হবে সেটা একটু আমাকে আগে জানালে, আমি মূল স্লাইড আগে করে ফেললে তাহলে আলোচনাটা অনেক সুন্দর করা সম্ভব হয়। এবং আপনার ওই বিষয়টা একটু পড়বেন, তাহলে আমার মনে হয় নেক্সট ক্লাসটা আরো সুন্দর হবে। আজকের ক্লাসটা আসলে সময় চলে গেছে তথ্যটা বের করতে, এবং আলোচনাটার সময় বিভিন্ন রকম সমস্যা আজকে হলো। যাই হোক, শুভরাত্রি সকলকে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই আপনারা জানাবেন।